কোটি কোটি ডলার খরচ করে মশা মারতে নেমেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। পারবে কি তারা ডেঙ্গু ও জিকা রোগ ঠেকাতে? ৬৩টি দেশ জড়িত ফিলিস্তিনি গণহত্যায় অভিযোগ জাতিসংঘের। ইসরায়েলকে সহায়তার দায়ে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সংস্থাটি? শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে ভারত। প্রত্যর্পণ চুক্তির একটি ধারার সুযোগ নিতে পারে দিল্লি। কি আছে সেই ধারাতে? কি করবে ঢাকা? কোটি কোটি ডলার খরচ করে এবার মশা মারতে নেমেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। দেশটিতে ডেঙ্গু ও জিকার মতো মশাবাহিত রোগ বাড়ায় মৃত্যু ঠেকাতে উঠে পড়ে লেগেছে ট্রাম্পের দেশ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মশা এখন আর কেবল উষ্ণ অঞ্চলের সমস্যা নয়, বরং বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। তাই বাংলাদেশের মতো ডেঙ্গুতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আমেরিকা কি পারবে ডেঙ্গুর চিকিৎসা আবিষ্কারে? রক্ষা পাবে কি বাংলাদেশের মতো দেশগুলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। কথায় আছে মশা মারতে কামান দাগা, তবে এবার কামান না দাগলেও হাজার কোটি টাকার গবেষণা হচ্ছে মশা নিধনে। শুধু দক্ষিণ এশিয়া না, এবার মশার সমস্যায় ভুগছে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও। আর এই মশা ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে চলছে কোটি টাকা খরচ করে গবেষণা। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ অঞ্চলের এই কীট এখন আমেরিকার মতো দেশেও দ্রুত বংশবিস্তার করছে। আর মশার এই বিস্তার রোধেই চলছে এই গবেষণা। যুক্তরাষ্ট্র ফ্লোরিডার মিয়ামিতে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা নতুন গবেষণা এবং মাঠ পর্যবেক্ষণ জোরদার করেছেন। গবেষকদের মতে, যেসব রোগ একসময় শুধু গ্রীষ্মকালীয় অঞ্চলে দেখা যেত, সেগুলো এখন যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মিয়ামির কিছু এলাকায় প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োমলিকুলার সায়েন্স ইনস্টিটিউটে চলছে বিশ্লেষণমূলক গবেষণা। নেটযুক্ত বাক্সে হাজার হাজার মশা রাখা হচ্ছে, তাদের লার্ভা মাইক্রোস্কোপে পরীক্ষা করা হচ্ছে এবং মাঠ থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ম্যাথিউ ডি জেন্নারো। তার মতে, মিয়ামির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুটি মশা হল এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে এডিস ইজিপ্টাই ডেঙ্গু ও জিকা ছড়ানোর জন্য দায়ী। আমি মশা নিয়ে গবেষণা শুরু করি কারণ জেনেটিক্স বা বংশগতির বিজ্ঞান এমন একটি জীবের উপর ব্যবহার করতে চেয়েছিলাম যেখানে আগে কখনো তা ব্যবহার করা হয়নি, আর সেই মাধ্যমে মশার আচরণ বুঝতে চেয়েছি। মিয়ামি ডেড কাউন্টিতে আমরা মূলত দুটি মশা প্রজাতির উপর নজর দিচ্ছি, এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে এডিস ইজিপ্টাই এখানে সবচেয়ে বেশি রোগ ছড়ায়। জিকা ভাইরাস ছড়ানোর মূল কারণও ছিল এই মশা। এডিস অ্যালবোপিক্টাসও রোগ ছড়াতে পারে, তবে সম্ভবত ততটা কার্যকর নয়। জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে এখন মশার জীবনচক্র সারা বছরই সক্রিয় রয়েছে। দীর্ঘ গরম এবং ভারী বৃষ্টি মশাদের বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি করছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চলমান এই গবেষণার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নজরদারি চলছে। মিয়ামি ডেড কাউন্টি মশা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডক্টর জন পল মুটেবি বলেন, তারা মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করেছেন মশা নিয়ন্ত্রণে। আমরা কাজ করছি পুরনো পদ্ধতিতে, কারণ যে মশার বিরুদ্ধে আমরা লড়ছি সেগুলো অনেকটা গৃহপালিত, অর্থাৎ এরা মানুষের খুব কাছেই থাকে। তাই আমরা বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা প্রচুর পরিদর্শন করি, কারণ এভাবেই তাদের সংখ্যা কমানো সম্ভব। মাঠকর্মীরা প্রতিদিন ড্রেন, পানি জমে থাকা পাত্র এবং খোলা এলাকা পর্যবেক্ষণ করছেন। কোথাও লার্ভা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গবেষক ও কর্মকর্তারা বলছেন, মশার সব প্রজাতি নির্মূল করা তাদের লক্ষ্য নয়, কারণ প্রায় ৩৫০০ প্রজাতির মধ্যে মাত্র কয়েকটি মানুষের জন্য ক্ষতিকর। বিশ্বজুড়ে নিয়মিত ডেঙ্গুর বিস্তার রোধে বিজ্ঞানী, প্রশাসন এবং সাধারণ মানুষের অংশগ্রহণকে এখন গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে মশাবাহিত রোগ আর কেবল উষ্ণ অঞ্চলের সমস্যা থাকবে না, বরং তা পুরো পৃথিবীর জন্যই নতুন বাস্তবতা হয়ে দাঁড়াবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলকে সহায়তার জন্য ৬৩টি দেশকে দায়ী করেছে জাতিসংঘ। গাজা গণহত্যায় জড়িত থাকার প্রমাণ এনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ সতর্ক করেছেন, আইনি পরিণতির মুখোমুখি হতে হবে সেই সব দেশের সরকারি কর্মকর্তাদের। মিরফজলের আপডেট ডেস্ক রিপোর্ট। ৩ বছরেরও বেশি সময় ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ফ্রান্সেসকো আলবানিজ।
গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রোষানলে পড়েছেন তিনি। তবে এবার ইসরায়েল ও তার মিত্রদের কঠিন এক সতর্কবার্তা দিলেন তিনি। চলতি মাসের শুরুতে গাজা নিয়ে তিনি সবশেষ প্রতিবেদনের ফলাফল নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য ৬৩টি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন। মিডল ইস্ট আইকে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে গণহত্যা এবং ব্যাপক নৃশংসতার অপ্রতিরোধ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক আবরণ প্রদান করে চলেছে। ফ্রান্সেস্কা আলবানিজ যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করেছেন, এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জুলাই মাসে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার ফলে কার্যকরভাবে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন না। সেখানে তার সম্পদও জব্দ করা হয়েছে। গত ২৮ অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদর দপ্তরে এই বিশেষজ্ঞ আনুষ্ঠানিকভাবে তার প্রতিবেদন প্রকাশ করতে পারেননি। এর পরিবর্তে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পরিষদে বক্তব্য রাখেন। আলবানিজ তার এবং অন্যদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে মাফিয়া ধাঁচের ব্যবস্থা বলে সমালোচনা করেছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের গাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাব পাশ করল জাতিসংঘ। ট্রাম্পের প্রস্তাবে গাজায় গঠিত হচ্ছে বোর্ড অব পিস এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, যারা তদারকি করবে পুনর্গঠন ও নিরস্ত্রীকরণ। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সাফ জানিয়ে দিয়েছে অস্ত্র ছাড়বে না তারা। আর জাতিসংঘের প্রস্তাব পরিষ্কার নয় বলে বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। তবে এই প্রস্তাব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দরজা খুলে দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। সব মিলিয়ে গাজা দাঁড়িয়েছে এক নতুন মোড়ে। শান্তি নাকি নতুন উত্তেজনা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় ২ বছরের বিধ্বংসী যুদ্ধ থামাতে অবশেষে নড়ে চড়ে বসল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা। দীর্ঘ বিতর্কের পর সেই প্রস্তাবই পাশ হলো। কিন্তু এতে কি রয়েছে আর কিভাবে বদলে যেতে পারে গাজার ক্ষমতার মানচিত্র? প্রস্তাবের মূল বার্তা একটাই, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করা। এর প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন। যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মি, ফিলিস্তিনি বন্দি বিনিময়, এসব নিয়ে ইতিমধ্যে আলোচনা এগিয়েছে। কিন্তু সিদ্ধান্তের সবচেয়ে বড় অংশটি লুকিয়ে রয়েছে এর পরের ধাপে। প্রস্তাব বলছে গাজায় গঠন করা হবে একটি বোর্ড অব পিস, অর্থাৎ শান্তি পরিষদ, যা হবে একটি অন্তর্বর্তী প্রশাসন। ট্রাম্প নেতৃত্ব দেবেন এই কাঠামোকে, আর সদস্য দেশগুলো এতে যোগ দিতে পারবেন। তাদের দায়িত্ব গাজার পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রশাসনিক তদারকি। এক কথায়, গাজায় ভবিষ্যৎ ব্যবস্থাপনার ভার অনেকাংশেই যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। এর পাশাপাশি তৈরি হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। এই বাহিনীর কাজ গাজাকে নিরস্ত্রীকরণ করা, অস্ত্র জমা নেওয়া, সামরিক কাঠামো ভেঙে ফেলা, সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণ, সবই থাকবে এই বাহিনীর হাতে। আর এখানেই শুরু সবচেয়ে বড় বিতর্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা অস্ত্র সমর্পণ করবে না। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, আর সেই লড়াই বৈধ প্রতিরোধ। তাই আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে তাদের সংঘাত তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ভাষায় এই প্রস্তাব আসলে গাজার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলছে এর বাস্তবায়নে তারা অংশ নিতে প্রস্তুত। কূটনৈতিকদের মতে তাদের সমর্থনই রাশিয়ার ভেটো আটকে দিয়েছে।
রাশিয়া ও চীন ভোটে অংশ না নিয়ে বিরত থেকেছে। তাদের অভিযোগ, এই প্রস্তাবে জাতিসংঘের পরবর্তী ভূমিকা অস্পষ্ট। গাজার প্রশাসন কিভাবে পরিচালিত হবে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স কিভাবে কাজ করবে, এসব উত্তর এখনো নেই। রাশিয়া বলছে নিরাপত্তা পরিষদ মূলত যুক্তরাষ্ট্রকে ভরসা করছে, আর পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে বোর্ড অব পিসের হাতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ালস বলছেন, এই প্রস্তাব গাজাকে সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ পথের দিকে নিয়ে যাবে। তার ভাষায়, রকেটের বদলে উঠবে জলপাই শাখা। তবে ইসরায়েল এই প্রস্তাবে অস্বস্তি দেখিয়েছে, কারণ এতে উল্লেখ রয়েছে গাজা পুনর্গঠনের অগ্রগতি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার শেষ হলে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে। ভোটের আগেই নেতানিয়াহু বলে দিয়েছেন, ইসরায়েল এখনও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। সব মিলিয়ে প্রস্তাবটি গাজার নতুন ধরনের ক্ষমতা কাঠামো ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিরতির সামনে এগোচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি হবে তা এখনও নির্ভর করছে তিন পক্ষের উপর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের সঙ্গে সংঘাতে জড়াবে, ইসরায়েল কতটা চাপ সামলাবে, আর আন্তর্জাতিক সম্প্রদায় কি গাজাকে কার্যকরভাবে পরিচালনা করতে পারবে? যুদ্ধের পরিধি, রাজনীতির টানাপোড়েন, সবকিছুর মাঝে এখন গাজা দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। শান্তির পথ খুলছে নাকি নতুন উত্তেজনার বীজ বপন হচ্ছে?